তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমরা তো জানোই আমি প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে কিছু না কিছু নতুন নতুন টপিক নিয়ে এসে হাজির হই। তো আজকে আমি তোমাদের সকলের কথাই মাথায় রেখে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদের চিন্তা করে 2025 সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কথা আমি মাথায় রেখে আজকে এই ভূগোলের প্রথম চ্যাপ্টার এটি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো সুতরাং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে আশা রাখি অনেক উপকৃত হবে এবং অনেক লাভবান হবে। তো যেইভাবে তোমাদের পরীক্ষায় আসে, যতটুকু তোমাদের লিখতে হয়, যত নম্বরের জন্য যতটুকু প্রয়োজন, সেইভাবে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করে নেব। সুতরাং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে নিও। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই একেজিও চ্যানেলের সাথে তোমরা যদি অ্যাটাচ থাকো, তোমরা যদি যুক্ত থাকো, তবে আশা রাখি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারবো এবং সেই ভিডিওগুলো দেখে তোমরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে। সুতরাং আর দেরি না করে আমরা মূল টপিকে ফিরে যাই। তো আজকে আমি তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেটি হলো বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। দেখে নাও, বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই যে প্রথম চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। সুতরাং এই চ্যাপ্টারটাকে তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, তবে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যা হবে না। যা হোক, আজকে তাহলে আমরা শুরু করব বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথমে আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়াটা কি। ভূপৃষ্ঠের উপরিভাগে, ধরুন এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক শক্তি। কি কি প্রাকৃতিক শক্তি? যেমন সূর্যরশ্মি, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এই প্রভৃতির মাধ্যমে এবং গতিশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, সমুদ্র স্রোত, এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা যে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের, এই যে ভূপৃষ্ঠ রয়েছে, এই ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তন হয়ে থাকে। এই সমস্ত প্রক্রিয়াগুলোকে একত্রে বলা হয় কি বলতো? বহির্জাত প্রক্রিয়া। কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ যেসব প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানের যে ভূমিরূপের পরিবর্তন হয় সেই সমস্ত প্রক্রিয়াগুলোকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া
মূলত 4টি পদ্ধতিতে হয়ে থাকে। 1 নম্বরটা কি? আবহ বিকার। 2 নম্বর হচ্ছে ক্ষয়ী ভবন। 3 নম্বর হচ্ছে অপসারণ। 4 নম্বর হচ্ছে সঞ্চয়। 4 নম্বর কি? সঞ্চয়। অর্থাৎ এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া মূলত এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে থাকে। যথা 1 নম্বর হচ্ছে আবহ বিকার, 2 নম্বর হচ্ছে ক্ষয়ী ভবন, 3 নম্বর হচ্ছে অপসারণ, আর 4 নম্বর হচ্ছে সঞ্চয়। এরপর আমরা জেনে নেব পর্যায়। এই পর্যায়নের ইংরেজি শব্দ হচ্ছে গ্রেড। গ্রেড 1876 সালে জি.কে. গিলবার্ট, কত সালে? 1876 সালে কে? জি.কে. গিলবার্ট। 1876 সালে জি.কে. গিলবার্ট প্রথম গ্রেড বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। তাহলে এবার আমরা জেনে নেব পর্যায়ন। বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে যখন উঁচু নিচু ভূমিভাগ একটি সাধারণ তল বা পৃষ্ঠে পৌঁছায় তখন তাকে পর্যায়ন বলে। এরপর আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়া যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নেব। বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদ, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া 3টি পদ্ধতির মাধ্যমে ভূমিরূপ গঠন করে থাকে। 3টি পদ্ধতির মাধ্যমে। কয়টি? 3টি পদ্ধতি। 1 নম্বর অবরোহণ, 2 নম্বর হচ্ছে আরোহণ ও 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তাহলে 1 নম্বর কি? অবরোহণ প্রক্রিয়া, 2 নম্বর কি? আরোহণ প্রক্রিয়া, 3 নম্বর কি? জৈবিক প্রক্রিয়া। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমেই ভূপৃষ্ঠের কোন স্থানের ভূমিরূপ গঠন করে থাকে। এরপর আমরা জেনে নেব অবরোহণ প্রক্রিয়া। কি জানবো? অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে একটুখানি মন দিয়ে শোনো। দেখো, বহির্জাত প্রক্রিয়া বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া বলতে তোমরা তো এর আগে জানলে, সেই সূর্যরশ্মি হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ুর আর্দ্রতা হতে পারে, মেঘাচ্ছন্নতা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে প্রভৃতির মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু ভাগ, ভূপৃষ্ঠের কোনো উচ্চ ভূমিভাগ,
ভূপৃষ্ঠের কোনো উঁচু ভূমিভাগ যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ধীরে ধীরে ক্ষয় হয়ে ক্রমশ নিচু হয়ে যায়, তখন তাকে বলা হয় অবরোহণ। অর্থাৎ এটা ছিল উঁচু ভূমি, এই উঁচু ভূমিটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যখন এই উঁচু ভূমিতে কাজ করলো, তখন কি হলো, এই সমস্ত শক্তির মাধ্যমে তখন এই উঁচু স্থান ধীরে ধীরে ক্ষয় হতে হতে ক্রমশ নিচু হয়ে যায়। এই ক্রমশ নিচু হয়ে যায়, তখন তাকে কি বলা হচ্ছে, অবরোহণ প্রক্রিয়া। কি বলা হচ্ছে, অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া। আবার বলি, একটু মন দিয়ে শুনো। কোন উঁচু ভূমিভাগ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, সে নদী হতে পারে, বায়ুর শক্তি হতে পারে, সমুদ্র স্রোত হতে পারে, সূর্যরশ্মি হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, প্রভৃতির মাধ্যমে যখন ক্ষয় হয়ে ক্রমশ, কিন্তু ক্ষয়টা ধীরে ধীরে হয়, এই ক্ষয়টা ধীরে ধীরে হওয়ার ফলে ক্রমশ নিচু হয়ে যায়। এই নিচু যখন হয়ে যায় তখন তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। দেখো মন দিয়ে শুনো, অবরোহণ প্রক্রিয়া আবার তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। কয়টি প্রক্রিয়ার মাধ্যমে? তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এক নম্বর হচ্ছে আবহ বিকার, দুই নম্বর হচ্ছে পুঞ্জিত ক্ষয়, তিন নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। দেখো আবার বলছি, তিনটি প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তাহলে তিনটি প্রক্রিয়া জানা হলো। এক নম্বর হচ্ছে আবহাওয়া বিকার, দুই নম্বর হচ্ছে পুঞ্জিত ক্ষয়, আর তিন নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। অর্থাৎ আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ সংঘটিত হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব অবরোহণ প্রক্রিয়া যে তিনটি ভাবে সংঘটিত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কি আবহ বিকার, এক নম্বর হচ্ছে আবহ বিকার। তা আবহ বিকার কাকে বলে আমরা একটুখানি জেনে নিই। আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা, আর্দ্রতা, মেঘ, বৃষ্টিপাত প্রভৃতির মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ ও বিযুত হয়ে সেই স্থানে পড়ে থাকলে তাকে বলা হয় আবহ বিকার। আবহ বিকার তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। কি কি তিনটি প্রক্রিয়া? এক নম্বর হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, দুই নম্বর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, তিন নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। অবরোহণ তিনটি প্রক্রিয়ায় সংঘটিত হয়: আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। আবহ বিকার কাকে বলে আমরা জানলাম। এই আবহ বিকার আবার তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তিনটি প্রক্রিয়ার মাধ্যমে। এক নম্বর হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, এক নম্বর কি যান্ত্রিক প্রক্রিয়া, দুই নম্বর হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, তিন নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া।
এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আবহাওয়া বিকার পরিবর্তন ঘটিয়ে থাকে। নেক্সট আমরা জেনে নেব পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এই পুঞ্জিত ক্ষয় কাকে বলে একটুখানি জেনে নাও। আবহাওয়া বিকারজাত চূর্ণ বিচূর্ণ শিলারাশি সমূহ কোন উঁচু পর্বত গাত্র হতে বা কোন উচ্চভূমি হতে অভিকর্ষজ বলের প্রভাবে সেই শিলারাশিগুলো উপর থেকে নিচের দিকে ভূমির ঢাল অনুসরণ করে নেমে আসার প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। বলছি আবহাওয়া বিকারজাত চূর্ণ বিচীর্ণ, এই যে শিলারাশিগুলো চূর্ণ বিচীর্ণ শিলারাশি সমূহ কোনো পর্বত গাত্র হতে বা কোনো উচ্চভূমি হতে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল অনুসারে ওপর থেকে নিচের দিকে নেমে আসার প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এরপর আমরা জেনে নেব ক্ষয়ভবন কি। ক্ষয়ভবন, তাহলে ক্ষয়ভবন কাকে বলে একটুখানি জেনে নাও। ভূপৃষ্ঠের শিলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয়। সেই চূর্ণ বিচূর্ণ হওয়া পদার্থগুলি নানান প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত হলে বা স্থানচ্যুত হলে তাকে বলা হয় ক্ষয়ভবন। তাকে কি বলা হয়? ক্ষয়ভবন। এরপর আমরা জেনে নেব আরোহণ প্রক্রিয়া কি। আরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়াটা কি একটুখানি দেখো, খুব সহজ, একেবারে মনে থাকবে, একটুখানি মন দিয়ে শোনো। আরোহণ প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত শক্তিগুলি, বহির্জাত শক্তি মানে তো তোমরা জানো নদী, হিমবাহ, বায়ু, এই সমস্তগুলো তো বাইরের শক্তি। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত শক্তিগুলি যথা নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ক্ষয়জাত ও পরিবাহিত পদার্থগুলি একত্রে সঞ্চিত হয়ে কোনো নিচু স্থান ভরাট হয়ে গিয়ে যে সমতল হয়ে পড়ে, সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ দেখো, কোনো উঁচু স্থান ছিল, সেগুলো ক্ষয় হতে 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 নিচে পরিবাহিত হলো। এই পরিবাহিত হওয়ার পর দেখা গেল কোনো নিচু স্থান ছিল, সেগুলো জমা হলো। এই জমা হতে হতে সঞ্চিত হতে হতে একটা সমতল ভূমিতে পরিণত হলো। এই প্রক্রিয়াকে বলা হয় কি? আরোহণ প্রক্রিয়া। অর্থাৎ একটুখানি মনে রাখো, খুব সহজ। কোনো উঁচু স্থান আছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেগুলো কি হলো? ক্ষয় হলো। ক্ষয় হতে হতে ধীরে ধীরে ক্রমশ নিচু হয়ে গেল। সেই ক্ষয়িত পদার্থগুলো কি হলো? নদীর দ্বারা, বৃষ্টির জলের দ্বারা, বায়ুর দ্বারা প্রভৃতি শক্তির দ্বারা কি হচ্ছে? বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তখন কোনো নিচু ভূমি ছিল নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়, সেই নিচু ভূমিতে গিয়ে কি হলো? সঞ্চিত হলো। যখন সঞ্চয় ঘটলো,
বা জমা হলো, এই দীর্ঘদিন ধরে জমা হতে হতে সেই নিচু ভূমিটা কি হলো, উঁচু হয়ে গেল, অর্থাৎ সমতল ভূমিতে পরিণত হলো। তখন সেই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, আরোহণ প্রক্রিয়া। এর পরবর্তী আমরা জেনে নেব 3 নম্বর, জৈবিক প্রক্রিয়া। কি, জৈবিক প্রক্রিয়া। এই জৈবিক প্রক্রিয়াটা কি একটুখানি জেনে নাও, খুব সহজ। যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলা স্তরে যান্ত্রিক ও রাসায়নিক এর মাধ্যমে ভূমিরূপে পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠে যে সমতলীকরণ করে, তাদের একত্রে বলা হয় জৈবিক প্রক্রিয়া। আরেকবার বলি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী শিলাস্তরে বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোন স্থানে ভূমির উপর পরিবর্তন ঘটিয়ে যে সমতলীকরণ করে, তাদের একত্রে বলা হয় জৈবিক প্রক্রিয়া। আমরা জেনে নিলাম আজকে এই উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রথম চ্যাপ্টার, যেটা হলো বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা বিস্তারিত জেনে নিলাম। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। যদি 2 নম্বরের হয়, বা 3 নম্বরের যদি আসে, বা 5 নম্বরে যদি আসে, বা 1 নম্বরে যদি আসে, এই যে টপিকটা নিয়ে আমি যে আলোচনা করলাম, এই চ্যাপ্টারটা এর বাইরে আসবে না আশা রাখি। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কেননা এই টপিকটা যে আমি করালাম, এই টপিকটার মধ্যে সমস্ত প্রশ্ন এবং উত্তর করে দেওয়া হলো, এবং আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের যেটা করণীয়, সেটা হলো খুব সুন্দরভাবে বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, তবে তোমাদের কাছে কোনো অসুবিধা হবে না। সুতরাং আজকে এই পর্যন্ত। এর পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। ভালো থেকো।